শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত। ঢাকা দিল্লি সম্পর্ক স্বার্থের ভিত্তিতে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। হাই কমিশনারের সঙ্গে বৈঠক। সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ায় শিল্প খাতে গ্যাস সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর। পুলিশি বাধায় হবিগঞ্জ যেতে পারেননি এনসিপি নেতারা। হামলার অভিযোগে ছাত্রদলের 11 জনের নাম উল্লেখ করে মামলা। ভারতে পালাতে গিয়ে যশোরে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। মোহাম্মদপুরে চাঁদাবাজ লেদু হাসান গ্রেফতার। গাজায় ইসরায়েলি তাণ্ডবে ধ্বংস হাজারের বেশি মসজিদ। উপকূলীয় এলাকায় আশ্রিত লাখ লাখ ফিলিস্তিনি। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বিকেলে গুলশানে নিজ বাসভবন থেকে তিনি গ্রেপ্তার হন। শাপলা চত্বর হত্যাকাণ্ডে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এমনটি জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানার ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। গ্রেপ্তার করা হয়েছে গুলশান খুব কম কেসে একটা টিম গ্রেপ্তার করে আইসিটির ওয়ারেন্ট মূলে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে ভারত, এমনটা জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, স্বার্থ সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই এই সফরের বিষয়ে সিদ্ধান্ত হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন তারা। সংবাদ সম্মেলনে জানান, বৈঠকে গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক নানা বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় দায়িত্ব নিয়ে আসার পর প্রথমবারের মতো বৈঠক করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে। আলোচনা চলে লম্বা সময় ধরে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন দুজন। কেন্দ্রবিন্দুতে চলে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রসঙ্গ। দীনেশ ত্রিবেদী জানান, বাংলাদেশের সরকার প্রধানের সফরের দিকে সাগ্রহে তাকিয়ে আছে দিল্লি। That I think is the prerogative of the Honorable Prime Minister, and of course from our side I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful, and we are all looking forward to that. সফরের বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, ইতিবাচক আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাবে স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে। সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব, এই বিষয়ে আমরা একমত পোষণ করি। কেবলমাত্র দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীত করার বিষয়ে আমরা কথা বলেছি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনি বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব। কেবল দিল্লি নয়, ওয়াশিংটনের সঙ্গেও বিভিন্ন ইস্যুতে আলোচনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান, শিগগিরই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে। সবকিছু আমাদের সমন্বিতভাবে দেখতে হচ্ছে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। শিল্প খাতে গ্যাস সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে টেক্সটাইল খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বিএমডিএ চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করেন সরকার প্রধান। বলেন, বরেন্দ্র অঞ্চলের সেচ সংকট নিরসনে বিশেষ উদ্যোগের কথা। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো শিশু তাহসিন। দীর্ঘদিন ধরে শিল্প কারখানায় গ্যাস সংকটে বিপাকে ব্যবসায়ীরা। গ্যাস নির্ভর বিভিন্ন কারখানায় প্রয়োজনীয় চাপ না থাকায় বয়লার ও উৎপাদন যন্ত্রপাতি স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। অনেক প্রতিষ্ঠান সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন করছে। কোথাও কোথাও উৎপাদন লাইন বন্ধ রাখতে হচ্ছে। এতে সামগ্রিকভাবে অর্থনীতিতেও পড়েছে বিরূপ প্রভাব।
এমন বাস্তবতায় শিল্প খাতে গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন শিল্প উদ্যোক্তারা। বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সভাপতি জানান, প্রধানমন্ত্রী শিল্প খাতের গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। আজকে যে অ্যাটেনশন পাচ্ছি, আদর সমাদর পাচ্ছি বা আমাদের কথা যে শোনা হচ্ছে, এটা গত 17 বছর যদি আমাদের শুনতো তাহলে আজকে আমাদের এই দুরহ অবস্থা হইতো না। বরেন্দ্র অঞ্চলের সেচ সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন জানান, বরেন্দ্র অঞ্চলের সেচ ও কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা নতুন প্রযুক্তি নিয়ে এসেছি, সেখানে আমরা সারফেস ওয়াটার ইউজ করে আমরা ওই অঞ্চলের কৃষকদের সেচের চাহিদা মেটাবো। আমরা ডবল লিফটিং পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে পানি সংগ্রহ করে সেখানে খালে দিব, খাল থেকে আবার একটি লিফটিং করে আমরা ওই অঞ্চলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা কী কাজ করতে পারি সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো শিশু তাহসিন। সোমবার আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত ছিল দীর্ঘদিন বাকরুদ্ধ তাহসিন। তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী তাহসিনকে সচিবালয়ে ডেকে নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং ড্রোন সেট উপহার হিসেবে তুলে দেন তাহসিনের হাতে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় ছাত্র দলের 11 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে মামলা করেছে এনসিপি। এর আগে ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে যাওয়ার পথে এনসিপি নেতাদের আটকে দেয় পুলিশ। এদিকে হবিগঞ্জে ছাত্রদল ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে 144 ধারা জারি রেখেছে প্রশাসন। মোতায়েন রয়েছে বিজিবি। শ্রীকান্ত গোপের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আহত হন অনেকে। এর প্রতিবাদে বুধবার হবিগঞ্জে কর্মসূচির ডাক দেয় এনসিপি। একই স্থানে সমাবেশ ডাকে বিএনপি। সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারির পাশাপাশি 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বিকেলে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপি নেতারা। শ্রীমঙ্গলে সড়কে ট্রাক ও ট্রাক্টর রেখে ব্যারিকেড দেয় পুলিশ। 144 দেয়া আমরা এখন ওই এরিয়াতেই পর্যন্ত যাই নাই, আমরা প্রায় 60-70 কিলো দূরে আছি। আমরা ওখানে যাই এবং আমরা আপনাকে এটা ক্লিয়ার করি, এটা আমরা কোনো দলের বিপক্ষে যাইতেছি না, প্রশাসনের বিপক্ষে। ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে হবিগঞ্জের কামাইছড়ায় আবারও আটকে দেয় পুলিশ। আমরা এখানে এসে সর্বশেষ আটকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ ফেলেছে, চোখে আঘাত করেছে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকে মামলা করতে দেরি করা। কামাইছড়া পুলিশ ক্যাম্পে অবস্থান নেন নেতারা। মঙ্গলবারের হামলার ঘটনায় ছাত্র দলের 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 100 জনের নামে সদর থানায় মামলা করা হয়। মামলার পর আবারও মৌলভীবাজারে ফিরে গেছে এনসিপি নেতৃবৃন্দ। হবিগঞ্জে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, চাঁদাবাজি সহ অন্তত 15 মামলার আসামি এই ডেভিড। পুলিশ বলছে বিদেশ থেকে দেশে ফিরে যশোর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন তিনি। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসীদের তালিকায় উঠে আসে ডেভিড ইমনের নাম। এই 167 টাকার অভিযোগ রয়েছে চাঁদা না পেয়ে এক শিল্পপতির বাসভবনে গুলি চালানো, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, চাঁদাবাজি, সশস্ত্র মহড়া এবং ভয়ভীতি প্রদর্শন সহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ডেভিড ইমন।
পুলিশ জানায় বিদেশ থেকে দেশে ফিরে যশোর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ডেপুটি মন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাত 3টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তাকে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় চট্টগ্রাম বিভাগ থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী ও সংগঠিত অপরাধ নির্মূলে অভিযান আরও জোরদার করার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা চট্টগ্রাম জেলা পুলিশের অফিসারদের কাছে তাদেরকে হস্তান্তর করেছি। ডেপুটি মনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তার সহযোগীদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় হত্যা, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের অভিযোগে মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব জানিয়েছে লেদু হাসানের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 32টি মামলা রয়েছে। নবোদয় হাউজিংয়ে বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহ হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত সে। গ্রেপ্তারকৃত লেদুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক সহ 32টি মামলা রয়েছে। 164 ধারার জবানবন্দিতে জানা যায় লেদু হাসানি বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করতে জাতীয় টাস্ক ফোর্স গঠন হবে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রস্তুত করা হচ্ছে 1 লাখ স্বেচ্ছাসেবক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেলও গঠন করা হবে। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এক সভায় এসব সিদ্ধান্ত হয়। জানানো হয়েছে এরই মধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের তথ্য ভাণ্ডার প্রস্তুত করা হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ার সময় এসেছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, নানা প্রতিকূলতার মাঝেও তরুণদের অদম্য শক্তি দেশকে সামনে এগিয়ে নেবে। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে যা মোকাবেলা করতে হবে, এমনটাও বলেন তিনি। বাংলাদেশের মানুষেরা আমরা কি নিজেদেরকে ঠিক সঠিকভাবে উপলব্ধি করি? আমাদের যুবকদের, তরুণদের যে শক্তি, তাদের অদম্য আকাঙ্ক্ষা দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, নিজেকে সামনে প্রতিষ্ঠিত করবার, সেটা আমাদেরকে আশা দেয়, জাগিয়ে তোলে আমাদের আশা। 9 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান তারা। দলের নেতৃত্বে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে উঠে আসে স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের নিষেধাজ্ঞা দেওয়ার ইস্যু। ইসির এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে জামায়াত। আমরা সরাসরি এসেছি আরও 2টো নতুন প্রস্তাব নিয়ে। স্পেশালি একটা চিঠি আমরা চিফ ইলেকশন কমিশনারকে দিয়েছি। তার সঙ্গে আগের দিনের 7টি প্রস্তাব যুক্ত করে এই 9টি প্রস্তাবের উপরে আমাদের আজকে মোটামুটি আলোচনা হয়েছে। জুলাই পদযাত্রায় এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার প্রতিবাদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জাতীয় ছাত্র শক্তি। বুধবার রাত 8:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিসি চত্বর ঘুরে টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। এ সময় জাতীয় ছাত্র শক্তির নেতারা বলেন, আওয়ামী লীগ আমলের মতো 144 ধারা জারি করে সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করছে।
তারা এনসিপির ওপর হামলার নিন্দা জানিয়ে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। বলেন, বিএনপি যদি সন্ত্রাসী পথ বেছে নেয় তাহলে তার রুখে দেবে ছাত্র জনতা। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বন্ধুরা, নির্দিষ্ট মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না। হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। সকালে এই আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এ সংক্রান্ত হাইকোর্টের রুল 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের আদেশে তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধা সৃষ্টির আশঙ্কা ছিল। সুনির্দিষ্ট মামলা নাই, এমন মামলায় কোনো ব্যক্তিকে পুনঃগ্রেপ্তার দেখানো যাবে না বলে যে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল সেটা স্থগিত। কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি তিনি যদি এজাহারে নাম নাও থাকেন, তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত প্রক্রিয়ার মধ্যে কারো সংশ্লিষ্টতা পেয়ে থাকেন, তাহলে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করতে পারবেন। দেশের বাজারে 10 এবং 20 টাকার প্রায় সব নোটই এখন জরাজীর্ণ এবং ছেঁড়া ফাটা। ব্যবহার অনুপযোগী এসব নোট নিয়ে প্রতিদিনই ভোগান্তি এবং বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ। হাটে বাজারে এবং গণপরিবহনে নিয়মিতই চলছে বাগবিতণ্ডা, এমনকি হাতাহাতিও। পরিস্থিতি সামাল দিতে আপাতত কিছু পুনঃব্যবহারযোগ্য ভালো নোট চালুর পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি নতুন নোট ছাপানোর কাজ চলছে বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রিয়া। মতিঝিলের চা বিক্রেতা বিল্লাল হোসেনের দোকানে এই চিত্র প্রতিদিনের। চা খেয়ে ক্রেতারা দিচ্ছেন ছেঁড়া নোংরা নোট, কিন্তু সেই নোট অন্য ক্রেতাদের দিতে চাইলে বেঁধে যাচ্ছে বিপত্তি। 10 ও 20 টাকার নোট নিয়ে সারাদিনই এমন পরিস্থিতিতে পড়ছেন বিল্লাল। এইভাবে কাস্টমার যদি ছিঁড়া টাকাগুলো দেখে তো আমার তো বিশেষ করে লস হইতেছে। আমি যদি টাকা শেষ করতে তো কাস্টমার আমার উপরে খুবই ফায়ার গরম হইতেছে, এরপরে আমি কিছু বলতে পারি না। খারাপ অবস্থা আমাদের 10 টাকা 20 টাকার নোটগুলো এবং 5 টাকার নোটগুলো। তো এই নোটগুলো নিয়ে আমরা আসলেই বিপদে আছি। আমরা নিলেও বিপদ, না নিলেও বিপদ। ভোগান্তির একই দৃশ্য শহরের গণপরিবহন থেকে শুরু করে রিক্সা চালক ও যাত্রীদের ক্ষেত্রেও। ভাড়া মেটানোর পর ছেঁড়া কিংবা জোড়াতালি দেওয়ার নোট দিলে যাত্রীরা তা গ্রহণে নারাজ। তো ইনকাম কম, তারপরে তো মনে করেন ছিঁড়া টাকা পাইলে এটা তো চলে না। ওই টাকাটা আপনার পকেটে থাকলে নষ্ট হয়ে যায়, দিন শেষে মহাজনকে দেয়, মহাজনও নেয় না। ছেঁড়া টাকা যদি থাকে এটা আরও ছিঁড়ে যাবে, ব্যবহার করতে সমস্যা হয়, আর আমার থেকে আরেকজন আবার নিবে না, সো আমি কেন নিব। দেশের সর্বনিম্ন 2 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত মোট 9টি মানের কাগজে মুদ্রা চালু রয়েছে। এর মধ্যে বেশি ব্যবহৃত নোটের তালিকায় আছে 2 থেকে 100 টাকার নোট। তাই উচ্চমানের নোটের তুলনায় এসব নোটের স্থায়িত্ব কমে যায় দ্রুত। সাধারণত প্রতি বছর 2 ঈদে বড় অঙ্কের নতুন নোট বাজারে ছাড়ার রীতি থাকলেও গত 2 বছরে তা ছিল অনিয়মিত। এর ফলে এমন সংকট বাজারে। আগে যেগুলো ছাপানো আছে সেগুলো তো আমাদের অ্যাডজাস্ট হতে হবে। ওইগুলোকে রেখে যদি আবার নতুন নোট ছাপানো হয় তাহলে খরচ, নোট ছাপানোটা খরচ আছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে নতুন নোট ছাপানোর কাজ চলছে, তবে আপাতত কিছু পুনর্ব্যবহারযোগ্য নোট বাজারে ছাড়া হয়েছে। পাশাপাশি গ্রাহকদের অচল নোট পাল্টে দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। নোট ছাপানোর কাজ চলমান আছে, হয়তোবা বাজারের চাহিদার তুলনায় যোগানের পরিমাণ কম, কিন্তু ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা গ্রাহক যখন ব্যবহার অযোগ্য নোট তাদের কাছে ফেরত দিতে আসে, ওটা গ্রহণ করে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এটা চেঞ্জ করে নিবে। জরাজীর্ণ ও নোংরা নোটে জীবাণু বেশি থাকায় স্বাস্থ্যগত ঝুঁকিও থাকে বেশি। তাই দ্রুত এসব নোট বাজার থেকে উঠিয়ে নিয়মিত নতুন নোট ছাড়ার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। সুন্দরবনে আগের তুলনায় বাঘের সংখ্যা বাড়লেও টিকে থাকার লড়াইয়ে কাটেনি অস্তিত্বের শঙ্কা। চোরা শিকারীদের দৌরাত্ম্য, খাদ্য সংকট ও জলবায়ু পরিবর্তনে আবাসস্থল সংকুচিত হওয়ায় বাঘের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান সচেতন মহলের। খুলনা থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই বনে সুন্দরী ও গেওয়া গাছের পাশাপাশি রয়েছে লাল কাঁকড়া সহ নানা প্রজাতির প্রাণী। আর এই বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। নানা ঝুঁকি আর হুমকির মধ্যেও যেন বাড়ছে পাখির সংখ্যা। জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা হুমকির কারণে আশঙ্কাজনক হারে কমছিল সুন্দরবনের বাঘের সংখ্যা। তবে কয়েক বছরে সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। তবে বিশেষজ্ঞরা বলছেন বনের চোরা শিকারীদের দৌরাত্ম্য, খাদ্য সংকট ও জলবায়ু পরিবর্তনে আবাসস্থল সংকুচিত হওয়ায় বাঘের টিকে থাকার লড়াই দিন দিন কঠিন হয়ে উঠছে। ইকোসিস্টেম যদি পাল্টে যায়, বাস্তুতন্ত্র যদি চেঞ্জ হয়, তাহলে ওর উপর নির্ভর করে তো সুন্দরবনে বাঘ বসবাস করে, হরিণ বসবাস করে, বানর বসবাস করে, শূকর বসবাস করে, এই হবে। তার মানে একটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ দরকার সুন্দরবনের বাঘ সংরক্ষণে। জিনগত ও কাঠামোগত ভিন্নতার কারণে কমছে বাঘের রোগ প্রতিরোধ ও অভিযোজনের ক্ষমতা। এদিকে বাঘ পাচারের পেছনে আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে বলে জানান এ অধ্যাপক। শর্টকাটে বড় লোক হতে চায়, যে কারণে চোরা শিকারীদের এখন টার্গেট হচ্ছে সুন্দরবনের বাঘ, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। বাঘের অস্তিত্ব রক্ষায় ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও বাঘ যেন লোকালয়ে আসতে না পারে সেক্ষেত্রে লাইলনের ফেন্সিং দেওয়ার কথা বলছেন বন কর্মকর্তারা। লোকালয়ে কোনো বন্যপ্রাণী প্রবেশ করলে সে তাকে যাতে হত্যা করা না হয়, এই জন্য আমরা এই বিষয়টা আমরা মাথায় রেখে আমরা ফেন্সিং কার্যক্রমটা গ্রহণ করেছি। সুন্দরবনে বাঘ টিকিয়ে রাখতে সরকার যথাযথ উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে 1000-এর বেশি মসজিদ। বাকি যেগুলো আছে সেগুলো আছে হুমকিতে। দখলদারদের তাণ্ডবে ঘর বাড়ি ছেড়ে উপকূলীয় এলাকায় ঠাঁই নিয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। গাজার রণক্ষেত্রে তখন খানিকটা স্বস্তির খোঁজে ফিলিস্তিনিরা। ঠিক সেই সময়ে ইসরায়েলি বিমানের গর্জন, বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গাজা সিটি। চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হয় আল মুত্তাকিন মসজিদ। এভাবে অন্তত 1050টি মসজিদ ধ্বংস করেছে নেতানিয়াহুর দখলদার বাহিনী। তাদের আগ্রাসনে মোট 1275টি মসজিদের সবকটির অস্তিত্বই বিলীনের পথে। ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করাই হামলার মূল লক্ষ্য বলে অভিযোগ যুদ্ধবিধ্বস্তদের। বাঁচার তাগিদে ঘরবাড়ি ছেড়ে উপকূলীয় এলাকায় এসেছি। বর্তমানে গাজার 70% এলাকায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন। তাদের নির্মম হামলায় প্রায় 20 লাখ ফিলিস্তিনি বাধ্য হয়ে ঠাঁই নিচ্ছে উপকূলীয় এলাকায়। পরিকল্পিতভাবে সৃষ্ট এই পরিস্থিতির নিন্দায় ফের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ঝড় তুলল চীন। ফিলিস্তিনে ভৌগোলিক বা জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের ষড়যন্ত্র বন্ধে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে হবে। মানবিক বিপর্যয় থেকে পুরো জাতিকে টেনে তোলা বিশ্বের দায়িত্ব। চীন বলছে গাজায় লাগাতার আগ্রাসন চালিয়ে ইসরায়েল বহু আগেই আন্তর্জাতিক আইনের কবর দিয়েছে। আন্তর্জাতিক মহলের এমন সমালোচনায় যুক্তরাষ্ট্রকেও সমানভাবে দায়ী করা হচ্ছে। অনেকের মতে ওয়াশিংটনই তেল আবিবকে বিপুল অস্ত্র সরবরাহ করে দীর্ঘমেয়াদী আগ্রাসনে নীরব সমর্থন দিয়ে আসছে। নীরব দাস, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য।